আমাদের গল্প অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। সো আমরা প্রতিবারই এক একজন বিশিষ্ট ভদ্রলোক নিয়ে, বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে সুন্দর সুন্দর ইনফরমেশন নিয়ে আসি। সেইভাবেই আজকে আমরা তথ্য নিব ডক্টর মোহাম্মদ মাসুদ রানা, উনি মনোরোগ বিশেষজ্ঞ। আমরা জানি আগামী 10ই সেপ্টেম্বর হচ্ছে আত্মহত্যা দিবস। তো মনোরোগ নিয়ে তো অনেক কিছুই আর কি আছে কোশ্চেন করার। এটা যদি বলেন যে আপনি তো অনেক রুগী পান, অনেক ছোট বড় টাইপের আসে, তো আত্মহত্যার জন্য এমন কি কোনো রুগী আসে এখানে? হ্যাঁ, আত্মহত্যার প্রচেষ্টা করার পরে তাকে রিকভারি করা হয়েছে, এরকম একটা পর্যায়ে পেশেন্টকে তার পরিবারের সদস্যরা নিয়ে আসেন আমাদের এখানে। এবং পেশেন্টগুলোর মধ্যে বেশিরভাগই দেখা যায় ইয়াং ফিমেল পেশেন্টই আমরা বেশি পাই। তবে যারা অ্যাডোলেসেন্ট গার্ল বা অ্যাডোলেসেন্ট যে ছেলে স্কুল পড়ুয়া তাদেরকেও আমরা পাই। আচ্ছা আচ্ছা, কিন্তু এই যে মানে আত্মহত্যা করতে আসে কেন, মানে কি ধরনের এটা কারণে আসে? আমরা যে পেশেন্টগুলো ডিল করি, যে পেশেন্টগুলো আমরা এখানে দেখি আউটডোরে, সাধারণত একটা বড় অংশ যে কারণটা হলো যে ফ্যামিলি কারণ, অর্থাৎ পরিবারে এক ধরনের দ্বন্দ্ব বা কনফ্লিক্ট হয়েছে, হয়তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, বা অনেক সময় দেখা যায় যারা অবিবাহিত তাদের মধ্যে প্যারেন্টসদের সাথে হয়তো তাদের একটা দ্বন্দ্ব হয়েছে, ঝগড়া হয়েছে। অনেক স্টুডেন্টদের মধ্যে পরীক্ষায় ফেল করেছে, বা পরীক্ষা বা তার স্কুলে বা কলেজে কোনো একটা সমস্যা হয়েছে, সেখান থেকে আত্মহত্যার এই ধরনের প্রচেষ্টা করতে পারে। এছাড়াও কিছু মানসিক রোগ আছে, সেগুলোর কারণেও আত্মহত্যার প্রচেষ্টা। কি ধরনের মানসিক রোগের কারণ থাকে? মানসিক রোগগুলোর মধ্যে প্রধানতম রোগ হলো মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। এই রোগের কারণে আত্মহত্যার প্রচেষ্টাটা সবচেয়ে বেশি করে। এছাড়াও সিজোফ্রেনিয়া নামক একটি রোগ আছে, বাইপোলার মুড ডিসঅর্ডার নামক একটি রোগ আছে, পিটিএসডি নামক একটি রোগ আছে। এই রোগগুলোর কারণেও অনেক সময় রোগী আত্মহত্যার প্রবণ হয়ে উঠতে পারে। কেন আপনি মনে করেন এই কয়টা রোগের জন্য মানুষ আত্মহত্যা করে? কি এই রোগগুলোর সমস্যাটা কি থাকে? আচ্ছা, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে সাধারণত পেশেন্টে মনে করে যে তার বেঁচে থাকার কোনো অর্থ নাই, তার জীবনের সমস্ত আগ্রহ, উদ্দীপনা, স্বাদ, আহ্লাদ সব হারিয়ে গিয়েছে, এবং সে তার জীবনকে অর্থহীন এবং একটা মূল্যহীন বলে মনে করে। এবং নিজের যে কষ্টটা, অর্থাৎ মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার রোগী সাধারণত তাদের মনের মধ্যে প্রচণ্ড একটা অশান্তি, অস্বস্তি কাজ করে। তারা এই জন্য এই কষ্টটা থেকে মুক্তি পাওয়ার জন্য, এবং মনে করে যে আমার পরিবারের লোকজনের জন্য আমি বোঝা, সেই বোঝা থেকে তাদের মুক্তি দেওয়ার জন্য উনি আত্মহত্যার পথটি বেছে নেন। তো এটার জন্য আপনাদের মানে ম্যানেজমেন্টে কী ধরনের আপনি তাদেরকে গাইড করে থাকেন, অ্যাডভাইস করে থাকেন? এক্ষেত্রে আমাদের ম্যানেজমেন্টের প্রধান কাজ হলো দুইটা। সেটা হলো প্রথমত রোগীর অবস্থা অনুযায়ী তাকে আমরা কিছু ওষুধপত্র আমরা সাজেশন করে থাকি, সেই ওষুধগুলো তাকে নিয়মিত খেতে হয়। দ্বিতীয় ম্যানেজমেন্ট হচ্ছে পারিবারিকভাবে তাদেরকে নিয়ে বসে একটা কাউন্সেলিং, বা আত্মহত্যাকে কিভাবে প্রতিরোধ করা যেতে পারে, পরিবারের সদস্যদের মধ্যে যোগাযোগ কিভাবে বাড়ানো যেতে পারে, তারা কিভাবে সাপোর্ট করতে পারে এবং কিভাবে সতর্ক থাকতে পারে, সেই বিষয়ে বিস্তারিত তাদেরকে আমরা আলোচনা করি এবং তাদের শিখিয়ে থাকি। ওই কি ধরনের মানে সতর্কতাটা দেন, একটু যদি উদাহরণ দিতে পারতেন? যেমন প্রধান সতর্কতা হলো যে আমাদের দেশে সাধারণত আত্মহত্যা মানুষ বেশিরভাগ করে কীটনাশক খেয়ে, অর্থাৎ জমিতে বিষ দেওয়া যে কীটনাশকগুলো, সেগুলোকে আত্মহত্যা প্রবণ বেশি হয়। তো এই কীটনাশকটার ব্যবহার, সেটা পরিবারে সতর্কতামূলকভাবে সেটা রাখা, সেফ জায়গায় রাখা। আবার অনেক সময় আত্মহত্যার কিছু লক্ষণ রোগী প্রকাশ করতে পারে, যেমন সুইসাইড নোট লিখতে পারে, ওই ধরনের কথা বলতে পারে। তখন সাথে সাথে পরিবারের সদস্যরা সতর্ক হয়ে যাওয়া, যাতে রোগী ঘুমের ওষুধ কিনতে না পারে, গলায় দড়ি, রশি বা ধারালো কোনো কিছু তার কাছে রাখছে, বা হয়তোবা সেটার প্ল্যানিং করতেছে, এই ধরনের কোনো লক্ষণ যদি থাকে, সেটা পরিবারের সদস্যরা সতর্ক হয়ে যাবে এবং সেগুলোকে নিরাপদ জায়গায় নিয়ে যাবে। এমনকি যদি অবস্থা বেশি সিরিয়াস হয়ে থাকে, সেক্ষেত্রে রোগীকে ইনডোরে অ্যাডমিশন রেখে, নিরাপদ জায়গায় অ্যাডমিশন রেখে তাকে আমরা আত্মহত্যা প্রতিরোধের জন্য পদক্ষেপ নিয়ে থাকি। আচ্ছা, আর রোগী তো আসে আত্মহত্যা করার পরে, আগে সে তো আপনি, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, কারণ আপনি তো পাচ্ছেন আত্মহত্যা করতে গিয়েছিল তখন এনেছে, তো কেউ এরকম আছে আত্মহত্যা করেছে তারপরে মানে বডি ওয়াশ করেছে তারপরে এসছে আপনার কাছে কাউন্সিলিংয়ে? মানে আপনাদের কাছে কোন টাইপের রোগীটা আসে? আমাদের কাছে সব ধরনেরই আসে। এখানে বিষয়টা হলো যে লেভেল থাকে, রোগের লেভেল থাকে। সব রোগের কিছু রোগের লেভেল থাকে মৃদু পর্যায়ে, কিছু থাকে মধ্যম পর্যায়ে, কিছু থাকে মারাত্মক বা সিভিয়ার পর্যায়ে। এখন যেই রোগটা মৃদু পর্যায়ে আসে, ওই সময় পেশেন্ট
তার ইন্টেনশন অর্থাৎ তার ইচ্ছাটা প্রকাশ করতে পারে, তাকে যদি আমরা জিজ্ঞেস করি যে আপনার কি আত্মহত্যার প্রবণতা আছে কিনা বা ইচ্ছা চিন্তা আছে কিনা, পেশেন্ট সেটা বলবে, সেটা সে অ্যাডমিট করে, পেশেন্ট আমাদের কাছে তারা বলে যে হ্যাঁ আমার এই ধরনের ইচ্ছা আছে বা আমি আগে আমি করেছিলাম। এখানে একটা জিনিস খুব গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে, সেটা হলো যারা অতীতে আত্মহত্যার চেষ্টা করেছে তাদের আত্মহত্যা করার প্রবণতা বা কমপ্লিট সুইসাইড করার হার অনেক বেশি। আচ্ছা, মানে ওইভাবে আপনার পেশেন্টগুলোকে আমরা সেটাকে অ্যাসেসমেন্ট করি, অ্যাসেসমেন্ট করে সেটা আমরা। আর আপনাদের কাছে যারা ধরেন মনের কথা বলছে তখনই বুঝতে পারেন আত্মহত্যা করতে পারে, এমন কি আছে? হ্যাঁ অবশ্যই, পেশেন্ট বেশিরভাগ ক্ষেত্রেই তার ওই ইন্টেনশনটা আমাদের কাছে বলে এবং ওই ধরনের কিছু লক্ষণ বা কিছু সিমটম আছে যেগুলো দেখে আমরা বুঝতে পারি। যেমন অলরেডি আমি বললাম যে সুইসাইড নোট লেখা, আজকাল ফেসবুকে নোট দেয়, বিভিন্ন রকমের ইঙ্গিত দেয়, যে যেমন ধরেন কথার কথা একজন লিখলো যে এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো, এরকম একটা স্ট্যাটাস দিল। এই স্ট্যাটাসটাই ইন্ডিকেট করতেছে যে হয়তো অচিরেই সে আত্মহত্যা চেষ্টা নিবে বা এরকম একটা ট্রাই করতে পারে। সো এই জায়গাগুলো দেখে আমরা বুঝতে পারি যে হ্যাঁ আত্মহত্যার প্রবণতা এখানে আছে। খুবই ইন্টারেস্টিং ব্যাপার, মানে আত্মহত্যা নিয়ে আবার আগে থেকে মানুষ বলে, মানে আইডিয়া পান, যেটা খুব ভালো যে ধরতে পারেন। কিন্তু আপনার কাউন্সিলিংয়ের পর কি শুনেছেন যে কেউ আত্মহত্যা করেছে, এরকম কি নিউজ পেয়েছেন? আমাদের ট্রিটমেন্ট করেও লাভ হয়নি, আত্মহত্যা করেছে এটা বের করা হয়তো বা ডিফিকাল্ট ইস্যু, কারণ এটা নিয়ে আমাকে হয়তো প্রসপেক্টিভ স্টাডি করতে হবে, সেটা করলে হয়তো সেটা পাওয়া পসিবল, কিন্তু আমাদের দেশে এরকম কোনো প্রসপেক্টিভ স্টাডি এখন পর্যন্ত আমার জানা মতে হয় নাই। যদি এরকম কোনো স্টাডি হয় বা আমার ডিপার্টমেন্ট থেকে বা আমার জায়গা থেকে যদি এরকম সুযোগ হয় দেন এটা বলা পসিবল। আচ্ছা, এখন একটি ভিন্ন প্রসঙ্গে আসি, আপনি তো অনেক রোগী দেখেন মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে, আপনার এমন কি হয়েছে যে আমাদের কিছু ক্যাটাগরি আছে নিউরো ডেভেলপমেন্ট ডিসেবল পারসন, ওদের ব্যক্তি একটা আছে যে ওরা নিজেরাই ওই ব্যক্তি মানে প্রতিবন্ধিতায় অসুবিধা, ওরা কি এরকম আসে কিনা আত্মহত্যায়, এটা এক নম্বর প্রশ্ন। আর দ্বিতীয় হচ্ছে ওদের অভিভাবকরা কি ফেড আপ হয়ে গিয়ে আসে কিনা, আপনি কি এরকম কেস পেয়েছেন কিনা? আমরা প্রথম যে প্রশ্নটা বললেন এরকম অনেক কেস আমরা প্রায়শই পাই, কারণ নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে বিশেষ করে ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি যে সমস্ত বাচ্চারা থাকে তারা একটা মেজর ফিচার হলো যে ডেলিভারেড সেলফ হার্ম, তারা নিজের ক্ষতি নিজে করে। আচ্ছা, এখন একেবারে প্ল্যান্ড ওয়েতে সুইসাইড করার মতো অ্যাবিলিটি বা ইন্টেলিজেন্স তাদের নাই, কিন্তু তারা নিজের ক্ষতি নিজে করে। যেমন উদাহরণস্বরূপ ওয়ালে মাথাটাকে বারবার সে মাথা দিয়ে আঘাত করছে। আবার অনেক পেশেন্ট আমরা পেয়েছি যে নিজের হাত নিজে কামড়াইতে থাকে, অনেক সময় হয়তো ওষুধগুলো আছে টেবিলে রাখা আছে, না বুঝে সব ওষুধ একবারে খেয়ে ফেললো। তো এই জিনিসগুলো থেকে তাদের যে সেলফ হার্ম যেটা অর্থাৎ নিজের ক্ষতি নিজে করা, সেটা সিভিয়ার ফর্মে আত্মহত্যার মতো জায়গাতেও যেতে পারে, সেটা আমরা পেয়ে থাকি। আর দ্বিতীয় প্রশ্ন যেটা আপনি বললেন, অভিভাবকদের ক্ষেত্রে তাদের মধ্যে বড় ধরনের ডিপ্রেশন আমরা পাই, এটা এবং মানসিক ডিপ্রেশন, হতাশা, অ্যাংজাইটি, ফ্যামিলির মধ্যে এক ধরনের বুলিংয়ের শিকার হওয়া, ক্রিটিসাইজ করা, এই ধরনের আমরা পাই। তবে কমপ্লিট সুইসাইড করে ফেলেছে বা অ্যাটেম্প নিয়েছে এই কেসগুলো খুব কমই আমরা পেয়েছি। কিন্তু এমন কি হয় না কোনো অভিভাবক আসে যে আমি বাঁচতে চাই না, কারণ তার বাচ্চাটা প্রতিবন্ধী, কিছুতেই হয়তো ঠিক হচ্ছে না, স্পেশালি বুদ্ধি প্রতিবন্ধী বা অটিস্টিক বাচ্চা নিয়ে তার জন্মজন বুঝতে পারে বাচ্চা কথা বলে না বা এরকম ধরনের, তখন ওরকম ধরনের রুগী কি আসে? এরকম ধরনের আমরা অনেক পাই, বিশেষ করে মাদের ক্ষেত্রে আমরা যেটা পাই যে তার মাকে যেহেতু দোষারোপ করা হয় শ্বশুর বাড়ি থেকে বা হাজব্যান্ড, অনেক সময় বিভিন্ন দোষ দেওয়া হয় যে তোমার কারণেই হয়তো বা এই রোগটা হয়েছে, বাচ্চাটার এই প্রবলেম হয়েছে। এক্ষেত্রে মা খুব অসহায়ত্ব প্রকাশ করেন এবং তার একটা পর্যায়ে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার ডেভেলপ করে। আর মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার ডেভেলপ করলে অনেক সময় সুইসাইডাল অ্যাটেম্প বা সুইসাইডাল থট তার মধ্যে চলে আসে। সে অনেক সময় এরকম বলে যে আমি বেঁচে না থাকলেই ভালো, বাড়ি থেকে মনে চায় যে বাড়ি থেকে চলে যায়, এই ধরনের যে কথাগুলো সে বলে, এটাও সুইসাইডাল বা এক ধরনের নিজের প্রতি বিতৃষ্ণা থেকে বা নিজের প্রতি হতাশা থেকে সেটা বলে আর কি। আরেকটা জিনিস বলি, এটা রিলেটেড বা শুধু মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে, যে আজকাল আপনার কাছে এরকম রোগী আসে কিনা, যেমন ডিভোর্স রেট তো আমরা দেখছি অনেক বেশি, তো অনেক বেশি, তো এরকম ম্যারেজ কাউন্সিলিং কি আপনারা করে থাকেন? প্রি ম্যারেজ কাউন্সিলিং, পোস্ট ম্যারেজ কাউন্সিলিং, বা এইটা থেকেও তো আবার ডিপ্রেশনে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকার কথা। এটা কেমন? মনোরোগ বিভাগের সার্ভিসের মধ্যে একটা প্রধানতম সার্ভিস হচ্ছে ম্যারিটাল কাউন্সিলিং। আচ্ছা, আমরা প্রি ম্যারেজ বলেন এবং ম্যারিটাল কনফ্লিক্ট হওয়ার পরে এগুলো কাউন্সিলিং আমরা সাধারণত করে থাকি, এখানে এই সার্ভিসটা দেওয়া হয় অ্যাভেলেবল, এবং ডিভোর্স হওয়ার পরেও যে কাউন্সিলিংগুলো সেগুলো আমরা সাধারণত করে থাকি। এরকম কি মানুষ আছে যাদের বাচ্চা আছে ডিভোর্স এবং সে মানে তার মানসিক অবস্থা তো খারাপই থাকবে সাধারণত, এরকম টাইপের আপনার কাছে প্রবলেম নিয়ে তো আসে,
তখন আপনারা কী ধরনের কাউন্সিলিং করেন? মানে যে কোনো কারণে, যেটা একটু আগেই বললাম অ্যাকচুয়ালি, যে বিয়ে করেছে, তার সাথে হয়তো 5 বছর পছন্দ ছিল, তারপরে বিয়ে করে, তারপরে হয়তো একদিনও টিকে না, এরকম ধরনের যদি হয়, তখন আপনারা কী ধরনের কাউন্সিলিং করেন? কাউন্সিলিং একটা অনেক বড় অংশ, এটার অনেক পার্ট আছে। তো এই ক্ষেত্রে যে কেসগুলো আপনি বলতেছেন, এই কেসগুলোর ক্ষেত্রে সাধারণত কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি নামক এক ধরনের সাইকোথেরাপি আছে। এটা একটা স্ট্রাকচার্ড সাইকোথেরাপি, যেটাতে বেশ কিছু সেশন লাগে এবং অনেকগুলো ধাপ নিয়ে এগুলো কাজ করা হয়। প্রথম খুব সংক্ষেপে বললে পেশেন্টের থট, অর্থাৎ পেশেন্টের চিন্তা, সেকেন্ড স্টেজ বিহেভিয়ার অর্থাৎ আচরণ, এবং ইমোশন, এই 3টা জিনিস নিয়ে আমরা কাজ করি। সাধারণত দেখা যায় এই সমস্ত কেসের ক্ষেত্রে পেশেন্টের থটের মধ্যে কিছু সমস্যা থাকে, আমরা এটাকে আমাদের ভাষায় বলি কগনিটিভ ডিস্টরশন থাকে, সেটা নিয়ে আমরা কাজ করি। দেন আমরা তার ইমোশন পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। নেগেটিভ ইমোশনই সাধারণত থাকবে, সেই নেগেটিভ ইমোশন নিয়ে আমরা কাজ করি। দেন ফাইনালি আমরা তার বিহেভিয়ার নিয়ে আমরা কাজ করি। এখানে অ্যাডাপটিভ বিহেভিয়ার, ম্যাল অ্যাডাপটিভ বিহেভিয়ার, এরকম অনেকগুলো ইস্যু আছে, সেই ইস্যুগুলো নিয়ে আমরা সাধারণত কাজ করি। এটা কি আপনাদের এখানেই আমরা সেই সুযোগটা কাজ করতে পারি? আমরা হ্যাঁ, আমাদের যদিও সার্ভিসের সুযোগটা খুব সীমিত, তারপর আমরা এই সীমিত পরিসরেই আমরা দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, খুবই সুন্দর একটা পেলাম। আরেকটা লাস্ট একটা কোশ্চেন করে, বেশি কোনো আটকে রাখা যাবে না, যেটা হচ্ছে যে আজকাল আরেকটা জিনিস দেখা যায় যে বিয়ে করতে চায় না, এরকম কি রোগী বিয়ে করতে চায় না, যে বিয়ে করলে ঝামেলা, তো সেই কারণে হয়তো আপনার কাছে আসে কি না, যে দেখা যাচ্ছে যে দেরিতে বিয়ে করে, এবং দেরিতে বিয়ে করলে আমরা জানি তাদের অনেক বাচ্চা কাচ্চা হওয়ারও ব্যাপারে অনেক ডিলে বাচ্চা হয়, প্রতিবন্ধী ব্যক্তি জন্ম দেয়। তো এই ক্ষেত্রে এই ধরনের রোগী কি আসে? হ্যাঁ, এই ধরনের রোগী আমরা বিয়ে করতে চাচ্ছে না, বা নিয়ে এসেছে বা এরকম কিছু, এরকম রোগীও আমরা পেয়ে থাকি। এটা একটা কমপ্লেক্স ইস্যু। কেন করতে চায় না, এটার তো কিছু আছে সাইকোলজিক্যাল কজ, কিছু আছে হরমোনাল কজ, কিছু আছে সোশ্যাল কজ। সো বিষয়টা ইউনিফর্ম নয়, বিষয়টা হচ্ছে একটা কমপ্লেক্স ইস্যু। হ্যাঁ, এখন যাদের ক্ষেত্রে ধরেন এই ধরনের ইস্যুগুলো আছে, হরমোনাল কজ, কথার কথা আছে, হরমোনাল প্রবলেম আছে তার, সে তো বিয়ে করতে চাইবে না, বা এই ধরনের আর্টস তার আসবে না। আবার যার সাইকোলজিক্যাল প্রবলেম আছে, ডিপ্রেশন আছে, বা আদার কোনো অ্যাবিউজের কোনো ঘটনা আছে, সেখান থেকে সে একটা মেন্টাল পর্যায়ে যে সে এই ডিসিশন নেয় যে বিয়ে করবে না। আবার কিছু সোশ্যাল কজ আছে। সো পেশেন্ট আমাদের কাছে আসে, ডেফিনেটলি আসে, এবং সেগুলো আসার পরে আমরা ডিটেলস এই কজগুলো সব অ্যাসেসমেন্ট করার পরে সেই অনুযায়ী আমরা তাকে ট্রিটমেন্ট বা কাউন্সিলিং করে থাকি। যাক, আমাদের আসলে অনেক ইনফরমেশনের মধ্যে পেয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ব্যস্ততার সময়ের মধ্যেও আমাদেরকে কিছু ইম্পর্টেন্ট তথ্য দিয়েছে। তো যারা আপনারা চান যে এখন যেহেতু এই ধরনের সামাজিক সমস্যা অনেক বেশি হচ্ছে, সেটা থেকে আসলে আত্মহত্যা কোনো ওয়ে না, আপনি কি মনে করেন আত্মহত্যা একটা ওয়ে জীবনে? অবশ্যই ওয়ে না, এবং অনেক দেয়ার আর লট অফ অপশনস আর দেয়ার। সো মানে আমি বলবো যে এটা অবশ্যই কোনো ওয়ে না, এবং এটা কোনো সলিউশনও না, এটা দিয়ে কোনো সলিউশন হবে না, বরং সলিউশনের আরও অনেক রাস্তা খোলা আছে, এবং জীবন সম্পর্কে আশাবাদী হওয়ার মতো অনেক পথ বা উপায় আছে, সেগুলো আমার মনে হয় গ্রহণ করা অবশ্যই উচিত। যাই হোক, আমরা এই কথা দিয়েই আমাদের গল্প অনুষ্ঠানটা শেষ করছি। ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ভ্যালুয়েবল টাইমটা দেওয়ার জন্য। আশা করি সামনে এরকম সুন্দর সুন্দর তথ্য আরও পাবেন। খোদা হাফেজ, ভালো থাকেন।